সুপ্রিয় দর্শক শ্রোতা, শিকড় টিভি কানাডা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব, যেটি আমরা ধারাবাহিকভাবে করে আসছিলাম, আরেকটি পারস্য যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলবো। আমাদের সাথে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব বোরহানুল হক সম্রাট, সিনিয়র সাংবাদিক। সম্রাট ভাই, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা জানি যে একটি যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতিটা প্রায় শেষের দিকে, টাইম লাইনটা সেটা শেষের দিকে। এই অবস্থায় যে এখন যে দুতিয়ালি বা যে শান্তি আলোচনা বা যুদ্ধবিরতির যে আলোচনাগুলো চলছে, সেটির সর্বশেষ অবস্থা কি? সম্রাট ভাই যদি কিছু বলতেন। আসলে যেটি আমরা এই অনুষ্ঠান শুরুর আগে আলাপ করছিলাম, যে আসলে কারা যুদ্ধবিরতিটা মন প্রাণ থেকে চাইছে আর কারা চাইছে না, এটি কিন্তু একেবারে ভাগ হয়ে গেছে। আপনি যদি খেয়াল করেন যে আমরা দেখলাম যে হঠাৎ করে পাকিস্তানে একটি সমঝোতা বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হলো এবং সেই বৈঠকটি হলো। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল গেল, ইরানের প্রতিনিধি দল গেল, এবং আমরা প্রথমবার দেখলাম তারা টেবিলের দুই প্রান্তে এই যে মহাসমারোহে তারা এই আলোচনাটি করলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটি ব্যর্থ হলো। এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট উনি বললেন যে এই ধরনের বড় আলোচনা একটি বৈঠকে শেষ হয়ে যাবে, সেটি ভাবা ঠিক নয়। তার এই কথা আমার ভালো লেগেছিল যে হ্যাঁ, আমরা জানি যে তারা আলোচনাটা চালিয়ে নিতে চাই, এবং যে ডোনাল্ড ট্রাম্পের মতো করে যুদ্ধটাকে দেখেন না, এবং তাদের ভিতরে একটি ফারাক রয়েছে এই যুদ্ধ নিয়ে, সেটিও আমরা বুঝতে পারছিলাম। তো আবার একটি দ্বিতীয় দফা প্রস্তাবের কথা আলোচনা একেবারেই শেষ প্রান্তের দিকে ছিল। আপনি যেটি বলছিলেন যে যুদ্ধের সমঝোতা, যে যুদ্ধবিরতি যেটা চলছে, সেটা আসলে আর মাত্র 2 দিন হাতে আছে। 22 তারিখে শেষ হয়ে যাবে, যেটি 8 তারিখ ভোর রাত থেকে শুরু হয়েছিল, 8ই এপ্রিল। তো সেটি শেষ হওয়ার আগে সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা দেখছি পাকিস্তান, তুরস্ক এবং উপসাগরের 2-1টি দেশ তারা চাইছে, বিশেষ করে ওমানও চাইছে। কিন্তু আবার বেশ কিছু দেশ আছে যে তারা মনে চায় না যে যুদ্ধটা বন্ধ হোক, নাকি? হ্যাঁ, যদি এটা নিয়ে তো আপনারও একটা বিশ্লেষণ আছে, সেটিতে আপনি যদি একটু বলেন যে কারা। আমরা যেটা জানছি বা বিভিন্ন নিউজ আসছে খবরটা, যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এরা চাচ্ছে না যুদ্ধটা এই মুহূর্তে বন্ধ হোক, বিকজ তারা চাচ্ছে ইরানকে একদম চূড়ান্তভাবে দুর্বল করে দিতে। না হলে ভবিষ্যতে ইরান হয়তো বা তাদের জন্য একটি হুমকির কারণ হয়ে দাঁড়াবে, বা তাদেরকে দখল করে নিতে পারে, বা তাদের উপরে আক্রমণ শানাতে পারে। এ ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, মানে যুদ্ধটা যদি এইভাবে শেষ হয়ে যায়, তাহলে ইরান যে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে উপসাগরের পার্সপেক্টিভে, মধ্যপ্রাচ্যে, এবং পারস্য সভ্যতার যে জেদটা আমরা দেখি সবসময়, সেটি যে আরো বেশি বহাল থাকবে, সেটি আসলে খুবই সত্যি কথা। এবং তারা ইরানকে, সেই শক্তিশালী ইরানকে চায় নাকি তারা দুর্বল ইরানকে চায়, সেটি নিয়ে আসলে সম্ভবত বহু মানুষের মনের মধ্যে প্রশ্ন রয়েছে। কিন্তু আমরা যখন কথা বলছি, তখন কিন্তু ঘটনার ভিতরে, মানে নেপথ্যে, অন্তরালে যদি বলি, অনেক কিছু ঘটছে। গালফ অফ ওমানে একটা ইরানের একটা তেল ভর্তি ট্যাঙ্কারও ওরা আটকিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং এটি এই নতুন করে পারদটাকে আরো তুঙ্গে তুলে দিয়েছে। একটু যুদ্ধের যে, আপনি যদি খেয়াল রাখেন যে নিশ্চয়ই আমরা দেখছিলাম যে হরমুজ প্রণালী হঠাৎ করে খুলে গেল এবং তেলের দাম হঠাৎ করে নেমে গেল। এরকম একটি বাস্তবতার মধ্যে কিন্তু আমরা চলে গিয়েছিলাম। সেখান থেকে যুক্তরাষ্ট্র করেছে কি, তারা হরমুজ প্রণালী ওখানে যে পাহারা দিয়েছিল সেটি সরিয়ে ফেলেছে। ইরান তাদের সমঝোতা মোতাবেক খুলে দিয়েছে। কিন্তু একই সাথে যুক্তরাষ্ট্র আবার ইরানের যে বিভিন্ন বন্দর, সেই বন্দর থেকে ছেড়ে আসা জাহাজগুলোকে নজরদারি শুরু করে। এবং তার একটি নজরদারি আমরা দেখলাম যে এই যে তেলবাহী ট্যাঙ্কার, তাকে সিজ করা হয়েছে, এবং ইরান একে বলছে যে এটি প্রকাশ্য ডাকাতি এবং তাদের সার্বভৌমত্বের উপরে সরাসরি আঘাত। তো ইরানের কথা হচ্ছে যে যদি এইভাবে আঘাতই চলে, তাহলে এই আলোচনাটি আমরা কত দূর টেনে নিয়ে যেতে পারবো। বরং ইরান আকার ইঙ্গিতে বলতে চাই, এবং আমি একটি নিউজ দেখছিলাম যে ইরানের যে অস্ত্র ভাণ্ডার, সেটি 80% অক্ষত রয়েছে বলে কেউ কেউ বলার চেষ্টা করছে। যদি তাই থাকে, এবং ইরানের যে ভাষা আমরা লক্ষ্য করছি, তার মানে ইরান আসলে একটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া কোনো সমঝোতা অনুযায়ী এই যুদ্ধ শেষ করবে বলে আমার মনে হচ্ছে। এদিকে আবার শুনলাম যুক্তরাষ্ট্র এবং তার ইসরায়েল, অন্যান্য অ্যালাইরা আপনার প্রায় 70,000 সৈন্য সমাবেশ করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাতে। তার মানে কি ওরা কি আলোচনাটাও চালাতে চায় বা যুদ্ধের প্রস্তুতিটাও নিয়ে রাখছে?
হ্যাঁ, দেখেন যখন এই টেবিলের দুই প্রান্তে দুই পক্ষ বসে, তারা মাঠে তাদের মতো করে খেলার চেষ্টা করে যাতে এই টেবিলে আমি জিতে যাই। এভাবেই তারা, একদিকে ইরান এই কাজটি করছে, এটি সত্য যে ইরান বলছে যে ওকে ঠিক আছে আমি এটা করবো না। এবং গতকালকে যদি আপনি দেখেন, ইয়েমেনের যে হুতি, তারা বলছে সুয়েজ খালে যাওয়ার যে পথটি সেটি ইয়েমেনে পড়ে, তারা প্রয়োজনে সুয়েজ খাল বন্ধ করে দেবে। এটি অবশ্যই ইরানের জন্যই তারা বলেছে। ফলে ইরানের যে শক্তি এখনো বজায় আছে সেটিও তারা বোঝানোর চেষ্টা করছে টেবিলে বসবার আগে। যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তার এই যে আপনি যে সৈন্য সমাবেশের কথা বললেন সেটি, ইভেন আমরা দেখছি যে ওমান সাগরে তার যে পঞ্চম মানে বিমানবাহী রণতরী, সেটিকে তারা আবার নতুন করে অ্যালার্ট করেছে। আবার আমরা দেখছি ইরান আবু মুসা একটি দ্বীপ আছে, সেই দ্বীপে তারা এন্টি মিসাইল যে সাজসজ্জা সেটিকে আবার নতুন করে চাঙ্গা করছে। তারা দুই পক্ষই মনে করছে যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে যদি কথার লড়াইয়ে কেউ জিতে না যায়। এটি হচ্ছে বাস্তবতা। তো আরেকটা বিষয় যেটা, যে ইরান যুদ্ধটা শুরু হওয়ার আগে আমরা তো একটা চরম নাটকীয় ব্যাপার দেখলাম যে একটি দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে একটি বিশেষ বাহিনী, আমেরিকার প্রেরিত বিশেষ বাহিনী তাকে উঠিয়ে নিয়ে আসলো তার ওয়াইফ সহ, এবং তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে বিচারের আওতায়। এই একটা ভেনিজুয়েলা, আমরা জানি ভেনিজুয়েলা অলসো তেল এবং খনিজ সম্পদে বিপুল একটি সমৃদ্ধশালী দেশ, এবং এই ভেনিজুয়েলার তেলের একটা বড় স্টেক হোল্ডার ছিল চায়না। হ্যাঁ, আবার অ্যাট দ্য সেম টাইম ইরানের যেই তেল এবং ইরানের যে তেলের যেই যারা স্টেক হোল্ডার, তার মধ্যেও কিন্তু চীন একটা বড় অংশীদার। প্রচুর তেল এখান দিয়ে চীনে যায়। তো এখন ট্রাম্প তো আগাগোড়াই সবসময় চীনকে একটা থ্রেট দেওয়া বা চীনের সাথে বাণিজ্য শুল্ক নিয়ে অনেক প্লে করছে। তো আপনার কি মনে হয় যে ইরান ভেনেজুয়েলার আক্রমণ, তারপরে ইরানের এই যে ইরানকে আক্রমণ করা, ইরানের তেল সম্পদ লুট করার যে পায়তারা, এটা কি চীনকে ঠেকানোর একটা প্রয়াস? গতকালকে আমি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ দেখছিলাম, সেখানে আসলে এমনটি বলা হয়েছে যেটি আপনি খুব সংক্ষেপে বললেন, যে হ্যাঁ আসলে এই যুদ্ধটি মূলত যুক্তরাষ্ট্রের সাথে চীনের, তার ভাষায়, তার লেখায়, তার বলাই, যে সে মনে করে যে ভেনিজুয়েলাকে অফ করা হয়েছে কারণ ভেনিজুয়েলার একটি বড় তেলের যে মজুদ সেটি চীনে যাচ্ছিল। আমরা জানি বিশ্বব্যাপী চীন কীভাবে আর্থিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে, এবং যে কারণ থেকে তার শক্তিশালী হওয়ার যে গতি সেটি অনেক বেশি। এবং এটার জন্য সবচেয়ে বেশি দরকার কি, তেল, জ্বালানি। সারা পৃথিবীতে সব থেকে বড় সম্পদ হচ্ছে জ্বালানি, মাটির নিচে থাকা জ্বালানি। সেই জ্বালানির উপরে সব থেকে বেশি আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে চীনের। কারণ আমরা যদি দেখি যে যুক্তরাষ্ট্র তার নিজের কিন্তু বিপুল তেল মজুদ রয়েছে, যেভাবে রাশিয়ার রয়েছে, যেভাবে ভেনেজুয়েলা রয়েছে, ঠিক চীনের কিন্তু তেল সম্পদ সেইভাবে নেই, নাই। হ্যাঁ, তাদের খনিজ সম্পদ ফলে অতটা না। তার যে পাওয়ার জেনারেশন করার জন্য যেটি সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে তেল। সেই তেলের একটি বড় যোগান আসতো ভেনেজুয়েলা থেকে, যেটি এই মুহূর্তে একেবারে বন্ধ। আর আরেকটি হচ্ছে বন্ধ না হলেও সেটি যে প্রক্রিয়ায় যায় সেটি যুক্তরাষ্ট্রের তরফ দিয়ে যাইতে হবে, তাই সে যেন সব জানতে পারে। আর একটি বড় জায়গা ছিল ইরান, যেটি জানার কোনো সুযোগ যুক্তরাষ্ট্রের ছিল না। এখানে আসলে যে বিশ্লেষণটি গতকালকে আমি দেখছিলাম সেখানে বলা হচ্ছে যে আসলে মূলত এটি চীনকে ঠেকানোর একটি যুদ্ধ। যে চীন যেভাবে নিরবিচ্ছিন্নভাবে ইরানের কাছ থেকে তেল নিচ্ছিল নানান পথ দিয়ে, সমুদ্র পথ সহ নানান পথ দিয়ে চীন ইরানের তেল নিচ্ছিল, এবং চীন বাণিজ্যিকভাবে সফলতার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ইরানের তেল। সেই তেল যেন আর চীন ওইভাবে আনইন্টারাপ্টেড নিতে না পারে, সেজন্য যুক্তরাষ্ট্র এখানে আসলে ইরানের যুদ্ধ এই আয়োজনটি করেছে। সামগ্রিক এই অবস্থায় আমরা কি বুঝছি যে আসলেই কি যুদ্ধটা, এই মানে আলোচনাটা কি আলটিমেটলি ব্যর্থ হবে? যুদ্ধ কি আবার শুরু হবে? আমরা কি আরেকটা অস্থির সময়ের মধ্যে পড়তে যাচ্ছি? আগামী 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর জন্য, খুবই সত্যি কথা। কারণ আপনারা জানেন যে 22শে এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ। এর মধ্যে যা হবার, যা করার সেটি করতে হবে, এবং তার জন্য নানান ধরনের তৎপরতা রয়েছে। ইভেন আমরা গতকালকে দেখেছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। কিন্তু ইরান বলেছে যে যখন আমার তেলবাহী ট্যাঙ্কারকে জব্দ করা হয়, যখন আমার নৌবন্দরগুলোকে অকার্য করে দেওয়া হয় এবং এক ধরনের পাহারা বসিয়ে রাখা হয়, তখন আমি কোনো আলোচনায় জন্য পাকিস্তানে যেতে পারি না। এটি ইরান
স্পষ্টভাবে বলেছি। এখন এই ধরনের কথা তো আমরা পলিটিক্সেও দেখি, অনেক ধরনের কথা হয়, কিন্তু বাস্তবতা ভিতরে ভিতরে নিশ্চয়ই একটি আয়োজন চলবে বা চলছে বলে আমি বিশ্বাস করি, যে কারণে শেষ পর্যন্ত পাকিস্তানের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যাবে, ঠিক একইভাবে ইরানের প্রতিনিধি দল যাবে। না হলে কি হয় দেখেন, এই যে আবার একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে, এবং এখানে যদি ইরান কোনো না কোনোভাবে মার্কিনের কোনো ভেসেলে একটি গুলিও একটা মিসাইল ছুড়ে তাহলে তো পরিস্থিতি আবার উত্তপ্ত এখনই হয়ে কিন্তু যাবে। যে তেলের দাম আমরা গত পরশুদিন আলোচনা করছিলাম যে $89 নেমে এসেছে, $89 নেমে গেছে, $126 থেকে শুধুমাত্র $89 নেমে এসেছে, সেটি কিন্তু এখন আবার $100 ঘরে চলে গেছে। এবং যদি আমরা দেখি যে ইরান যুক্তরাষ্ট্রের কোনো ভেসেলে আক্রমণ করছে, তাহলে এই তেলের দামটি আবার কোথায় যাবে, সেটি কিন্তু মানে বলাই বাহুল্য যে আবার হু হু করে এই তেলের দামটি বাড়তে থাকবে। এবং তেলের দাম বাড়লে যেটি হয়, আমাদের বাংলাদেশের পরিস্থিতি আপনি নিশ্চয়ই জানেন যে সেখানে কিভাবে তেলের দাম বাড়ানো হয়েছে এবং তার অভিঘাতে দেশটি এখন কি পর্যায়ে চলে গেছে। ধন্যবাদ বরুণ ভাই। আমরা আসলে আরেকটি পারস্য যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। শিকড় টিভির সঙ্গেই থাকুন এবং নিয়মিত এই অনুষ্ঠানগুলো আপনারা দেখতে থাকুন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অশেষ ধন্যবাদ। খোদা হাফেজ।